রহস্য রোমাঞ্চে পূর্ণ কিছু গল্প দিয়ে সাজানো এল অডিওর এই বিশেষ নিবেদন ডার্ক নাইটস। ডার্ক নাইট সিরিজে আজ আপনার জন্য আমাদের স্বরচিত একটি নিবেদন অভিশপ্ত মমির হাত। গল্প পাঠে আমি মৃণাল, গল্পের সূত্রধার মৃণাল, শ্রাবণী ও আদিত্রী। স্পেশাল অ্যাসিস্ট্যান্টসে শ্রাবণী, ইন্সপিরেশনে আদিত্রী, স্পেশাল ইফেক্টসে ইউটিউব মিউজিক লাইব্রেরি ও আরও কিছু অন্যান্য চ্যানেল। গল্পের মুখ্য চরিত্রে নিহার বঙ্কিম বানুজ্জে, গল্পের অন্যান্য চরিত্রে পরিমল বানুজ্জে, হরি কাকা, মালিনী দেবী, বিনয়, ডক্টর প্রকাশ স্যান্যাল, দ্বারকা প্রসাদ বিন্দাল, তপেন মাস্টার ও দ্বারকা পটোপ্যাল। শুরু হচ্ছে অভিশপ্ত মমির হাত। সময়টা 1400 বঙ্গাব্দ, ফাল্গুন মাসের মাঝামাঝি। বসুবাটি গ্রামে চারিদিকে একটা খবর ছড়িয়ে পড়ল, ঠিক যেমনভাবে ঝোড়ো বাতাসে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে যায়। বঙ্কিম বানুজ্জে তার অ্যান্টিকোয়ারিয়ান হওয়ার শখ মেটাতে গিয়ে নিজে তো মরবেনই, আর তার সাথে গোটা গ্রামটাকে অভিশপ্ত করে তুলবেন। সেদিন সকাল 8টা হবে। বঙ্কিমবাবু বাড়ির সামনে বাগানটায় বসে পৈতৃক হুকার নলে টান দিতে দিতে মোটা কালো ফ্রেমে চশমাটা চোখে দিয়ে দৈনিক পত্রিকাটায় চোখ বোলাচ্ছিলেন। এমন সময় গ্রাম থেকে জনাকুড়ি লোক বঙ্কিম বানুজ্জের বাগানে ভিড় জমালো। সবার অনুরোধ একটাই, মমির হাতের টুকরোটা যেন তিনি বাড়িতে আর না রাখেন। মমির সাপে তিনি যেন গোটা গ্রামটাকে অভিশপ্ত করে না তোলেন। এমনিতেই গ্রামে অহরহ নানা ভুতুরে কাণ্ড ঘটেই থাকে, এবার কিনা সব ছেড়ে মমি? না না, কোনো মতেই এটা গ্রামের লোক মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিল তারা। গ্রামের স্কুল মাস্টার তপেন, বয়স ওই 45 মতো হবে, জনাকুড়ি লোকের মধ্যে তিনি সবার সামনে সামনে এসেছেন। ভীষণ রাগে প্রায় গর্জে উঠে বললেন, আপনি কি জানেন যে তুতান খামেনের মমি খুঁড়ে বের করেছিল যে সাহেবী দলটি, তাদের প্রায় সবাই কোনো না কোনো কারণে মমির অভিশাপে মারা গেছেন। কারনাভন সাহেবকে তো 4 মাসও পার করতে দেননি তেনারা। তা বলি, আমাদের কি প্রাণের কোনো দাম নেই? গ্রামের লোকেরা কোনো সমস্যায় পড়লে তপেনই তাদের একমাত্র ভরসা। তাই তপেন এ কথা বলা মাত্রই সবাই তার সাথে সুরে সুর মেলালো। সবার অভিযোগ, প্রায় 150 বছরের পুরনো ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসে শুনছিলেন বঙ্কিমবাবু। পাশে দাঁড়িয়ে তার একমাত্র ছেলে পরিমল। সবার কথায় ঢোক গিলে বাবার দিকে বিষণ্ণ বদনে তাকিয়ে রইল সে। বাড়ির একমাত্র চাকর হরি আগে থেকেই আতঙ্কিত। আরও খানিকটা আতকে উঠে বলল, আমি বারবার করে বলেছি বাবু, ওটিকে বিদায় দিন, বিদায় দিন, শুনলেন না। গ্রামের কথা বলতে পারবো না বাবু, তবে আজ দিন 10 ঘরেই যা নয় তাই কাণ্ড ঘটছে বাবু। আপনি ওটার একটা ব্যবস্থা করুন বাবু। নিজের শরীরটার দিকে একটিবার খেয়াল করবেন। দুশ্চিন্তায় যে একেবারে আত্মিক হয়ে গেলেন বাবু। না না, কোনো দরকার নেই বাবু, ওই কোন মারোয়ারি ওটাকে চাই, ওকে দিয়েই না হয় বিদায় করুন। পাশে দাঁড়িয়ে পরিমল বলল, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমার বন্ধু বিনয় এসবের কেনাবেচা করে, ওকে দিয়ে দিই, খুব একটা লোকসান হবে না। বঙ্কিমবাবু যবে থেকে ওটা এনেছেন তবে থেকেই ঘরে এক উদ্ভট কাণ্ড শুরু হয়েছে। তা কিছুটা ভৌতিক বলা যায়। মমির সাথে সম্পর্কিত নানা অভিশাপের ইতিহাস সম্পর্কে তিনি যে অবগত নন তা নয়। অবশ্য অবগত বলেই হয়তো তিনি কদিন বেশ কিছুটা মুচড়ে পড়েছেন। 30টা বছর হলো ডাক্তারি করে কাটিয়েছেন, পাশাপাশি এই প্রাচীন মূল্যবান জিনিস সংগ্রহের শখ মিটিয়েছেন। এই শখ অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বললেও ভুল হবে না। বিপত্নিক বঙ্কিম বানুজ্জে তার স্বর্গীয় পিতা তথা জমিদার হরনারায়ণ বানুজ্জের সংগ্রহশালার ফাঁকা স্থানগুলোয় যে পূরণ করে গেছেন সেটা বললেই ঠিক বলা হয়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ওই খাতে খরচের পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে ফেলেছেন তিনি। নিজের সারা জীবনের সংগ্রহ তো বটেই, এমনকি পৈতৃক সম্পত্তিও বেচতে পিছপা হন না তিনি। তার এই পাগলামি বাড়ির কারোরই পছন্দ নয়, কিন্তু কিছু কিছু পাগলামি কিছু মানুষকে বাঁচিয়ে রাখে, সেটাও তো ঠিক। আজ প্রায় 10টা বছর হলো তিনি তার এই পাগলামিকে একটু বেশি প্রশ্রয় দিতেই ডাক্তারি ছেড়েছেন। আসলে আলস্যে দিন কাটানো যে রক্তে আছে, জমিদারি বংশ কিনা। ডাক্তারি ছাড়ার জন্য নানা মহলে নানা তিরস্কারেরও সম্মুখীন হতে হয়েছে তাকে, কিন্তু তাতে তার খুব একটা যায় আসে না। কিন্তু বাদ সাধছে দিন 10 থেকে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা। নিজের ইজি চেয়ারটা থেকে একবার উঠে বসে কি যেন ভাবলেন বঙ্কিমবাবু। তারপর হুঁকার নলে একটা লম্বা টান দিয়ে উদ্বিগ্নভাবে প্রায় সঙ্গে সঙ্গে আবার হেলান দিয়ে বসে বললেন, সব যেমন আছে তেমনই থাকবে, বরং আমি অন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা ভেবে দেখছি। গ্রামের লোকজনদের কথা এভাবে সরাসরি খারিজ করে দেওয়ায় সবার মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করলেও কেউ কিছু বলতে সাহস পেল না। যদিও সে কাল আর নেই, তবু তারা যে সবাই জমিদার হরনারায়ণ বাণুজ্যের ভিটেই দাঁড়িয়ে রয়েছে, অনেকটা সেই সুবাদেই গজগজ করতে করতে সে স্থান খালি করে চলে গেল। শুধু তপেন মাস্টার আরেকবার ফিরে এসে অনেকটা চোখ রাঙিয়ে বলে গেল, কাজটা মোটেই ভালো করলেন না বঙ্কিমবাবু। বলে আবার দ্রুত বেরিয়ে গেল। বঙ্কিমবাবুর ছেলে পরিমলও অনেকটা রাগের বশেই বাবাকে বলল, যা ভালো বোঝো করো। সবার অপ্রিয় কেন হচ্ছেন বাবু? আমার এসব মোটেও ভালো লাগছে না বাবু। তখন প্রায় 9:15। বঙ্কিমবাবু হরিকে বললেন, ওরে, দোতলায় আমার শোয়ার ঘরের টেবিলে একটা লেখার প্যাড আছে, ওটা নিয়ে আয়। হরি সাদা প্যাডখানা এনে দিয়ে বঙ্কিমবাবুর অনুমতি নিয়ে বাড়ির কাজে চলে গেল। আর বঙ্কিমবাবু অতি গোপনে একটি দীর্ঘ চিঠি লিখতে বসলেন। 16ই ফাল্গুন 1400 বঙ্গাব্দ। প্রিয় নিহার সেনগুপ্ত, আমার এক ডাক্তার বন্ধুর থেকে আপনার কথা শুনেছিলাম আজ থেকে 2 বছর আগে। তখনই আপনার ঠিকানাটা নেওয়া ছিল। কখন আপনার মতো মানুষের প্রয়োজন পড়ে যায়, আজ সত্যি প্রয়োজন আপনাকে। এক জটিল সমস্যায় পড়ে আপনার দ্বারস্থ হয়েছি, আর তাই এই চিঠি লেখা। গত 28শে মাঘ শুক্রবার আমি কলকাতার এক নামী এক্সপোর্ট ইম্পোর্ট সংস্থা অ্যান্টিক অমর চাঁদ প্রাইভেট লিমিটেড থেকে 35 লক্ষ টাকা খরচ করে কফিন সহ ইজিপশিয়ান বয় কিং তুতান খামেনের ভগিনী তথা স্ত্রী আখেনাতেনের মমির এক টুকরো হাত ক্রয় করেছি। এত টাকা ব্যয় যে কারোর কাছে পাগলামি বলে মনে হতে পারে, কিন্তু এসব নিয়েই আমার বেঁচে থাকা। একজন নির্ভেজাল অ্যান্টিকোয়ারিয়ান যেমনটা হয় আর কি। আর আমার এই শখ আমার বাড়ি তথা গোটা গ্রামের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সবই ঠিক ছিল, হয়তো হয়তো আমি এই মমি আবার চড়া দামে বেচে দিতেও পারতাম, কিন্তু মাঝে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার দুশ্চিন্তা বাড়িয়েছে। তাই আপনার সাহায্য প্রার্থনা করছি। আমার মহল বাড়ির সদর দরজায় ঢুকে বাঁ হাতে ঘুরলে আমার প্রিয় সংগ্রহশালা, আমার প্রাণ বলতে পারেন। সেখানে দেশ বিদেশে নানা অতীত ঐতিহ্যের সাক্ষী বহনকারী দুর্মূল্য বহু জিনিস আপনি দেখতে পাবেন। সেসব একবার দেখার আমন্ত্রণ রইল। কিন্তু যে জন্য আপনাকে অতি সত্বর আমার প্রয়োজন তা হলো আমার এই নতুন সংগ্রহটিকে ঘিরে। কফিন সহ মমির ওই হাতটি ইতিমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে, তবে সেটা ভালোবাসাগত নয়, অর্থগত।
মমির এক্সপোর্ট ইম্পোর্ট আইনসঙ্গত নয় সেটা আপনার অজানা নয়, তাই পুলিশি কারবার এড়িয়ে চলতে চায়। আমার আর এক বন্ধু প্রকাশ স্যান্যাল বিশেষ সূত্রে খবর পেয়ে আমায় জানায় ও কলকাতার এক ডক থেকে ওটা আমি গোপন পথে ক্রয় করি। নিছক মোহ বলতে পারেন। আমার এই নতুন সংগ্রহে নজর আছে এক নামী অ্যান্টিকোয়ারিয়ান ব্যবসায়ীর, নাম দ্বারকা প্রসাদ বিন্দাল। গতকাল সন্ধেই আমার বাড়ি এসে নানা বাহানায় ওটা আমার থেকে কিনতে চায়, আমি দিইনি। অনেকটা রেগে মেগেই বেরিয়ে গেছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি আমার ছেলে পরিমল। আমি নিজে ডাক্তার হয়েও ছেলেটাকে ঠিক মানুষ করে তুলতে অপারগ হয়েছি। তবে জোর করে কতদূর আর কি করা যায়, পৈতৃক বিষয়াশয় সামলায়। আমি গত হলে সব ওরই হবে। একটা মমির ভাঙা হাত কিনতে ৩৫ লক্ষ টাকা খরচ করায় সে মেনে নিতে পারেনি। কিছু লোকসান হলেও ওটা বেচে ফেলতে চায়। তৃতীয় আমার বন্ধু প্রকাশ স্যান্যাল, অর্থোপেডিক সার্জন। প্রায়ই সন্ধেই আমার বাড়ি আসে, গল্প সেরে রাত ৯টা করে ফিরে যায়। তবে এই বিশেষ মমিটি সংগ্রহশালায় স্থান করে নেওয়ার পর তার আনাগোনা বেড়েছে এবং বাড়ি যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে যেতে ভোলে না। তবে গল্পের ছলে হলেও দু একবার বলেছে এই মমিটি পেলে তার অস্থি নিয়ে গবেষণা আর এক ধাপ এগোনো যেত। আর চতুর্থ তো আমার গ্রামবাসী। তাদের ঠিক নজর পড়েছে বলবো না, তবে তারা চাই না আমি এটা গ্রামে রেখে পুরো গ্রামকে অভিশপ্ত করে তুলি। তবে তপেন মাস্টার আমার ওপর বেজায় রুষ্ট। তবে উনি গ্রামের লোকেদের স্বার্থে এটা করেছেন, তাই ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এসব কোনো সমস্যায় আমার কাছে কোনো সমস্যা হতো না, কিন্তু গত কিছুদিনের প্রত্যেক রাত্রেই এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে, আর তাতে আবার উদ্বেগ অনেকখানি বেড়েছে। ভূত প্রেতে আমার বিশ্বাস কখনোই ছিল না, কখনো থাকতও না। কিন্তু ১৯২২ খ্রিস্টাব্দে কার্নাভন সাহেবের নির্দেশে কার্টার সাহেবের তুতানখামেনের মমি খুঁড়ে বের করা ও ৪ মাসের মধ্যে কার্নাভন সাহেবের রহস্য মৃত্যু আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। গত ২৮শে মাঘ ওই মমিটি ঘরে আনা থেকে ৭ই ফাল্গুন পর্যন্ত কোনো রকম কোনো গোলযোগ হয়নি। কিন্তু ৮ই ফাল্গুন ভোর রাতে সংগ্রহশালাটির তালা ভাঙা অবস্থায় দেখে আমার ছেলে পরিমল। তারপর আর ওই মমি সহ কফিনটি ওখানে রাখার ঝুঁকি নিয়ে এ মাসের ৮ তারিখ থেকে আজ এই ৯ দিন হলো ওটা আমার শোয়ার ঘরে এনে রেখেছি। কিন্তু তাতেও সমস্যা বাড়লো, বই কমল না। প্রত্যেক রাত্রে যে কাণ্ডটি ঘটে তা শুনলে হয়তো আপনার গায়ের রোমক কাঁটা দিতে পারে। প্রত্যেক রাত্রে মমির হাত জীবন্ত হয়ে ওঠে, ঘুরে বেড়ায় সারা বাড়ি, সঙ্গে রেগিস্তানের মায়াবী সুরে ভরে ওঠে বাড়ির আনাচ কানাচ। এ যাবৎ সেসব শোনার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন আমার হয়েছে, তবে দেখার সুযোগ হয়নি। এই বয়সে রাতের আধারে হাই পাওয়ার চশমা পরেও দৃষ্টি স্পষ্ট হয় না, তবে ওই অভিশপ্ত হাতের রক্তহিম করা গতি প্রকৃতি বেশ বুঝতে পারি। ভোর রাতে আমি আর আমার সঙ্গে থাকা আমার একমাত্র চাকর হরি বাড়ির কোনো না কোনো এক স্থানে সেই হাত পড়ে থাকতে দেখতে পেয়েছি। আবার সেই জিনিস যথাস্থানে রাখার ব্যবস্থাও করেছি। এর সাথে সম্পর্কিত আর কিছু কথা জানিয়ে রাখি, আপনার সুবিধা হবে বলে মনে হয়। আমি এ যাবৎ এই সমস্ত ঘটনার রহস্য উদ্ঘাটনের বেশ কিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। রাত জাগার চেষ্টা করেছি, কিন্তু সারা রাত জেগে ভোর রাতে চোখ লেগে যেতেই সেই একই পুনরাবৃত্তি ঘটেছে। রাত জাগা, ভয় আর দুশ্চিন্তা আমার অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই মহলের দোতলায় আমি ছাড়া কেউ থাকে না রাত্রে, তাই অন্য কাউকে দিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করিনি আর করতে চাইও না, কারণ তাতে আমার এই দুর্লভ সংগ্রহটি টিকিয়ে রাখা আরও মুশকিল হবে বলেই আমার মনে হয়। হরি নিচের বারান্দার সামনের ঘরে শোয়, একমাত্র সেই আমার অভিজ্ঞতার সাথে সহমত দিয়েছে। সেও শুনতে পেয়েছে সেই মায়াবী সুর, তবে সে বরাবরের ভীতু মানুষ, তাই ওই রাত্রে ওকে ডেকে আর বিব্রত করতে চাইনি। ছেলে পরিমল, তার স্ত্রী মালিনী ও তার এক পুত্র সন্তানকে নিয়ে আমার মহল থেকে একটু দূরে বাগানবাড়ির পশ্চিম সীমানায় একটি মহলে থাকে। ওটা আমার পিতামহের জলসা বাড়ি ছিল, আর আত্মীয় স্বজন এলে বাগানের গেস্ট হাউসেই থাকে। তাই আমার মহলের এই রহস্য আর কোনো স্থান থেকে শুনতে পাওয়া মুশকিল। এটা এক পক্ষে আমার জন্য সাপে বড় হয়েছে বলতে পারেন। সব শুনে হয়তো বুঝতে পারছেন এক অকথ্য যন্ত্রণার মধ্যে আছি। আপনার মতো মানুষের কাছে এটা খুবই আকর্ষণীয় হবে নিশ্চয়। এমত অবস্থায় যত সত্বর সম্ভব আমার বসুবাটি গ্রামের বাড়িতে এসে আমাকে এই গোলক ধাঁধা থেকে উদ্ধার করবেন এই আশা রাখি। আপনার সাম্মানিক হিসেবে 1000 টাকা অগ্রিম মানি অর্ডার পাঠালাম, গ্রহণ করে বাধিত করবেন। নিবেদনান্তে বিনীত বঙ্কিম ব্যানার্জি, বসুবাটি, হুগলি 34। দীর্ঘ এই চিঠি গ্রামেরই ডাকঘর থেকে স্বহস্তে রেজিস্টার্ড পোস্ট সহ একটি মানি অর্ডার বুক করলেন বঙ্কিমবাবু। ফিরলেন যখন, তখন প্রায় দুপুর 12:30। প্রতিদিনের অভ্যেস মতো আজও স্নান সেরে দুপুরের অল্প খাবার খেয়ে নিজের শোয়ার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলেন। বিকেলটা তার কাটে নিজের অতি যত্নে আঁকড়ে রাখা সংগ্রহশালাটিতে। দুর্মিল্য ও দুর্মূল্য সামগ্রীর মাঝখানে অতীত নানা স্মৃতিতে মিশে যান তিনি। আজকাল শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তাঁর, তাই আর নিচে নামার ইচ্ছে হলো না বঙ্কিমবাবুর। নিজের ঘরে বসেই কফিনের ভারী ঢাকনাটা ধীরে সুস্থে খুলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন আখেনাতেনের মমির হাতের টুকরোটির দিকে। তার মনে পড়তে শুরু করলো প্রায় 3200 বছর আগের জীবিত আখেনাতেনের এই হাতে ছিল বালক রাজা তুতানখামেনের হাত। তারপর একসাথে পথ চলা শুরু। তাদের ভাই বোনের মধ্যে বিবাহ আখেনাতেনের জীবন বড়ই দুর্বিষহ করে তুলেছিল। একের পর এক সন্তান প্রসবের যন্ত্রণা, কিন্তু বাঁচেনি একটিও। তারপর তুতানখামেনের মৃত্যু শোক, এই সব কিছুর সাক্ষী এই হাত। তারপর অন্ধকারে ডুবে যাওয়া 3200টি বছর। এসব ভাবতে ভাবতেই হরি বিকেলের চা নিয়ে বঙ্কিমবাবুর ঘরে দিয়ে গেল। কিন্তু বঙ্কিমবাবুর ওই কাণ্ড দেখে অনেকটা আঁতকে উঠে আবার ঘরের বাইরে চলে গেল হরি। কিছুটা বিস্ময়, কিছুটা উৎকণ্ঠা আর কিছুটা মৃদু হাসি সহ আবার কফিনের ঢাকনা বন্ধ করলেন তিনি। তারপর চায়ে চুমুক দিলেন। এভাবে আরও 2 দিন কাটল। রাতের সেই একই ভয়ঙ্কর অভিজ্ঞতা। এর মাঝে তার ছেলে বার কয়েক অনুরোধ করেছে বাবাকে যে তিনি ওই মমিটা নিয়ে কি ভাবলেন, কিন্তু বাবার সেই একই উত্তরে সেও বিরক্ত হয়ে গেছে প্রায়। সেদিন 19শে ফাল্গুন বিকেলে মারোয়ারি বিন্দালজি আবারও তার নিজের প্রাইভেট ট্যাক্সি চড়ে এলেন বঙ্কিমবাবুর কাছে, আরও একবার সেই একই অনুরোধ নিয়ে। যদি তিনি মমিটা বেচেন 40 লক্ষ দেবেন। বঙ্কিমবাবু না করে দিলেন আবারও। মারোয়ারি চলে গেলেন এবং অনেকটা উচ্চ গলায় বঙ্কিমবাবুকে জানিয়ে গেলেন যে এর জন্য পরে তাকে আফসোস করতে হবে। ওসব কথায় মোটেই আমল দিলেন না বঙ্কিমবাবু। সেই একই দিনে তার ডাক্তার বন্ধু অর্থোপেডিক সার্জন ডক্টর প্রকাশ স্যান্যাল এলেন ঠিক সন্ধ্যে 6টায়।
তাকে দেখে বঙ্কিমবাবুর ভারাক্রান্ত মন অনেকটা হালকা হলো ঠিকই, তবে পুরোপুরি হালকা হতে পারলেন না অন্য এক কারণে। সে যাই হোক, নানা কথাবার্তায় রাত প্রায় 10টা বাজল। বঙ্কিমবাবু ভদ্রতার খাতিরে তাকে সে রাতটা সেখানেই থেকে যেতে বললেন, আর সেই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করলেন ডক্টর স্যান্যাল। একসাথে খাওয়া সেরে রাত্রে বাগানের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হলো তাঁর। কিন্তু সেদিন রাতে ঘটল এক রোমহর্ষক কাণ্ড। সে রাতের ভয়াবহতা আগের সব কিছুকে অতিক্রম করে গেল। রাত ঠিক 11টা। 15 মিনিট হলো লোডশেডিং হয়েছে, গ্রামাঞ্চলে প্রায়ই হয়। বঙ্কিমবাবু এ কয়েকদিন রাত্রে অন্ধকারে ঘুমানোর ঝুঁকি নেন না। কেরোসিনের ল্যাম্পে তেল ছিল না। অন্ধকারের মধ্যেই অতি কষ্টে তাতে তেল ভরে হরি সেটি ধরিয়ে দিয়ে বঙ্কিমবাবুর ঘরের টেবিলের কাছে রেখে দিয়ে গেল এবং সে নিচে শুতে গেল। আতঙ্কে প্রহর গুনতে থাকলেন বঙ্কিমবাবু, কখন আসবে সেই ভয়ার্ত মুহূর্ত। কিন্তু না, কিচ্ছু না। কিছুক্ষণ এপাশ ওপাশ ফিরে একসময় চোখ জড়িয়ে এলো বঙ্কিমবাবুর, আর ঠিক তখনই শুরু হলো সেই কলঙ্কৃত কাহিনী। বঙ্কিমবাবুর মহল যেন এক মায়াপুরী। সশব্দে খুলে গেল সেই কফিনের ঢাকনা, আর সেই সঙ্গে ধ্বনিত হলো রেগিস্তানের মায়াবী সুর। আতঙ্কে ঢোক গিললেন বঙ্কিমবাবু। ল্যাম্পের মৃদু আলোয় চশমাবিহীন আধখোলা চোখে তিনি দেখলেন ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই মমির হাত। তারপর কফিনের গা বেয়ে নেমে গেল সেটি। সে কি ভয়ঙ্কর রূপ তার! কিছু বুঝে ওঠার আগেই সেই শুকনো কাঠের মতো হাত গলা চেপে ধরল বঙ্কিমবাবুর। ছটফট করতে থাকলেন তিনি। নিজের দুহাতে সজোরে ধরলেন সেই হাত। বুঝলেন দুটি নয়, একটি হাত। তবে তো মানুষের হাত সেটা নয়। তাছাড়া কে আর এই পিশাচি কর্মে নিজের দুহাত ব্যবহার করবে না? দম বন্ধ হয়ে এলো বঙ্কিমবাবুর। কিছুক্ষণের মধ্যেই বঙ্কিমবাবুর বাঁচার আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিল সেই অভিশপ্ত হাত। তারপর সব নিশ্চয়। আর এ সমস্ত কিছুর অগোচরে রয়ে গেল নিচে শুয়ে থাকা হরি, গেস্ট হাউসে থাকা ডক্টর স্যান্যাল, আর বাগান বাড়ির পশ্চিম সীমানায় জলসা ঘরে থাকা পরিমল, তার স্ত্রী ও সন্তান। পরের দিন 20শে ফাল্গুন। দোতলার বারান্দায় ঢং ঢং করে 5টার ঘন্টা পড়তেই বঙ্কিমবাবুর জন্য সকালের চা জল খাবার নিয়ে এলো হরি। ঘরের দরজা ভেজানো দেখে একটু অবাক হলো সে, কারণ বাবুর তো এতক্ষণে বারান্দায় পায়চারি করার কথা। হবে আজ রাত্রেও ভালো ঘুম হয়নি। অন্ধকার তখনও ভালো করে কাটেনি। শীতের শিরশিরে ঠান্ডা হাওয়ার হালকা রেশ তখনও রয়ে গেছে। দরজা খুলে হরি যথেষ্ট অবাক হলো। এখনো ওঠেননি তিনি। টেবিলে জল খাবার রেখে হরি ডাক দিল, বাবু, অনেক বেলা হলো যে বাবু। বাবু, বাবু, শরীর ঠিক আছে বাবু? ডেকে সাড়া না পাওয়ায় বঙ্কিমবাবুর গায়ে কিছুটা ইতস্তত করেই হালকা নাড়া দিল হরি। আর তা দিতেই বঙ্কিমবাবুর নিথর দেহটি যেন পাথরের ন্যায় অনুভব করল হরি। আতঙ্কে এক অস্ফুট চিৎকার করে বঙ্কিমবাবুর বাম হাতটা আর একবার টান দিল সে, কিন্তু না, হাত পা জমে কাঠ। তারপরেই সে খেয়াল করলো বঙ্কিমবাবুর গলায় আঙুলের চাপে তৈরি হওয়া কালশিটের দাগ। এ তো খুন! প্রায় জ্ঞান হারানোর জোগাড় হলো তার। সে যা ভয় পেয়েছিল তাই হলো। দ্রুত তার চোখ চলে গেল মমির কফিনে। কফিনের ঢাকনা হাট করে খোলা, আর তার মধ্যেই সেই অভিশপ্ত খুনি হাত উধাও। তবে সেই হাতের সেখানে থাকার কথাও নয়, ঘরের কোথাও খুঁজে পাওয়া যাবে হয়তো। কিন্তু আর কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে চিৎকার করতে করতে ছুটে নেমে গেল নিচে। কোন কোন শেষ, সব শেষ, ছোটে সব বাবু আর নাই, ছোটে সব শেষ হয়ে গেল।
পরিমল, তার স্ত্রী, ছেলে, ডক্টর সান্যাল সবাই যে যেখানে ছিল ছুটে গেল বাড়ির দোতলায়। ডক্টর সান্যাল তার ডাক্তারি চোখে বঙ্কিমবাবুকে দূর থেকে দেখেই থেমে গেলেন এবং সেখান থেকেই তাকে মৃত বলে ঘোষণা করে প্রায় পাথরের মতো জমে গেলেন। সবার অবস্থায় একই। নিস্তব্ধতা ভেঙে পরিমলের ছেলে জিজ্ঞাসা করল, দাদু ভাইয়ের কি হয়েছে বাবা? কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারোর মধ্যে ছিল না। সেই স্থবিরতা কাটিয়ে উঠে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেই মমির হাত আর খুঁজে পাওয়া গেল না। ওটি উধাও। আপনারা শুনছেন এল অডিও প্রেজেন্টস ডার্ক নাইট সিরিজের স্বরচিত একটি নিবেদন, অভিশপ্ত মমির হাত। এল অডিওর রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্পগুলি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এল অডিও। সেদিনই দুপুর তখন ৩টে। পরন্ত মিষ্টি রোদ বড়ই অলসভাবে খেলা করছে প্রায় ৭.৫ কাঠা বাগান বাড়ির আম, জাম, কাঁঠাল, মহুয়া, শিশু, শাল নানা গাছের ডালে ডালে। আর তার সাথে বিভিন্ন পাখির মৃদু কলকলানি ভরে তুলেছে চারিদিক। সঙ্গে প্রাণ জুড়োনো দক্ষিণা বাতাস। বাগানের একদম শুরুতেই এক সিন্ধু ফটক। কালো হলুদ ট্যাক্সিটা কলকাতা থেকে এসে থামল বসুবাটির প্রাচীন জমিদার বাড়িটার সামনে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে তাকে বিদায় জানিয়ে নিজের অ্যাটাচিটা মাটিতে নামিয়ে একটা সিগারেট ধরালো নিহার সেনগুপ্ত, প্রাইভেট গোয়েন্দা। গোয়েন্দা বিভাগে খুব হালেই বেশ নাম কামিয়েছে বছর ৩৫-এর এই যুবক। টিকালো নাক, মাথায় কোঁকড়া চুল, ছিপছিপে গড়ন আর গায়ের রংটা ঠিক সাহেবের মতো। শখের মধ্যে ব্র্যান্ডেড সানগ্লাসেস আর দামি ঘড়ি, আর দামি পালমল সিগারেটের নীল বাক্স তার সব সময়ের সঙ্গী। বাকিটা তার আর ৫ জনের মতোই। কালো প্যান্টের ওপর বডি ফিটেড সাদা বা কোনো হালকা রঙের ফুল স্লিভ বা হাফ স্লিভ শার্ট, পায়ে অফিসিয়াল শ্যাম্পেন ব্রাউন শুজ। গোয়েন্দা হতে গেলে কোটবুট হ্যাট বা সাদা পাঞ্জাবি চাদর লাগে, সেসব আদ্যিকালের ফ্যাশন থেকে ১০ হাত দূরে নিহার। অল্প সময়েই ৭-৭টি জটিল রহস্য ভেদ, যার মধ্যে সবচেয়ে দস্তুর ছিল বাংলাদেশের সিংডা নাটোর রাজ পরিবারের হারিয়ে যাওয়া প্রাচীন একটি বন্দুককে ঘিরে। সেবারে রহস্য সমাধানের ঠিক আগের রাতে মূল অপরাধীর পিস্তলের গুলি বাঁ কাঁধের একদম উপরে এসে লেগেছিল নিহারের। আর একটু নিচে হলে প্রাণ সংশয় হতো, সন্দেহ নেই। এখনো মাঝে মাঝে বাঁ হাতটায় একটা অস্বস্তি বোধ হয়। যা হোক, সেসব গল্প হবে ক্ষণ। ডান হাতের তর্জনী ও মধ্যমার মাঝে ধরা সিগারেটে লম্বা একটা টান মেরে নিহার সিন্ধু ফটকটা বেশ মন দিয়ে দেখছিল। কালের স্রোতে জড়া তাকে গ্রাস করলেও প্রাচীন রাজকীয় ঐতিহ্যের ছাপ এখনো কোথাও কোথাও স্পষ্ট। ফটকের একদম মাথায় মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটি সিংহ মূর্তির একটার মাথা ভাঙা, আর একটার চোখে মুখে হিংস্র হলেও মাথা নুইয়ে ভয় মিশ্রিত শ্রদ্ধা কেড়ে নেওয়ার জৌলুস এখনো ঠিকরে বেরিয়ে আসছে। সাধ্য থাকলেও অনেকটা প্রাচীন ঐতিহ্য ও স্মৃতির প্রতি ভালোবাসা থেকে যে বাড়ি মালিক এসবের মেরামত করাননি তা বোঝা যায়। হাতে অ্যাটাচিটা তুলে নিয়ে প্রধান ফটক পেরিয়ে ভিতরে পা রাখল নিহার। বাগানের ঠিক মাঝখান দিয়ে শান বাঁধানো চওড়া রাস্তা একদম ভিতর পর্যন্ত চলে গেছে। রাস্তার দুই ধারে গুছিয়ে সাজানো নানা ফুলের গাছ। ফুল গাছগুলির ২-৩টি ছাড়া প্রায় সব গাছই সতেজ হয়ে দাঁড়িয়ে বাগানের অপরূপ শোভা বর্ধন করছে। দেখে বোঝা যায় বঙ্কিমবাবু বড়ই শখের মানুষ। তবে শুধু শখ থাকলেই হবে না, রীতিমতো সময় ও সামর্থ্য থাকতে হবে সেই শখ বাঁচিয়ে রাখার। আরও কিছুটা এগিয়ে যেতেই
নিহারের চোখে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত বঙ্কিমবাবুর পৈতৃক বাড়ি। ঠিকই লিখেছেন বঙ্কিমবাবু, এই বাড়িটাকে ঠিক বাড়ি বললে ভুল হবে। বঙ্কিম বাণুজ্যের পিতা শ্রী হরনারায়ণ বাণুজ্যের 40 বছরের জমিদারির নানা সাক্ষী নিঃশব্দে বহন করে চলেছে এই বাড়ির ইট কাঠ পাথর। এসব বংশ পরিচয় ও বছরের হিসেবে সূত্র দেওয়া প্রায় ক্ষয়ে যাওয়া ফলকটি সিন্ধু ফটকের গায়ে নিহারের দৃষ্টি এড়ায়নি। বাড়ির সামনে জনাষ্টেক লোক এখানে ওখানে বসে কোনো কাজে ব্যস্ত, কিন্তু কে এনারা, করছেই বা কি? এমন সময় পরিমলবাবু নিহারকে দেখে প্রাথমিকভাবে কিছুটা হকচকিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনাকে ঠিক চিনলাম না, কি চাই? আঁকে আমি নিহার সেনগুপ্ত, প্রাইভেট গোয়েন্দা, কলকাতা। অত্যন্ত অপ্রস্তুতে পড়ে গিয়ে পরিমলবাবু বললেন, সে কি, বাবার মৃত্যুর খবর আপনাকে কে দিল? আমরা তো কাউকে... পরিমলের কথা শেষ হলো না। বঙ্কিমবাবুর আকস্মিক মৃত্যুর খবরে চমকে উঠল নিহার। জিজ্ঞেস করলো, মাই গুডনেস, বডি কোথায়? পরিমল অনেকটা সন্দেহজনকভাবেই নিহারের পথ আটকাবার চেষ্টা করলো ও এসব ব্যাপারের মাঝে তাকে ঢুকতে নিষেধ করলো। ততক্ষণে চারপাশটা খেয়াল করছিল নিহার। বঙ্কিমবাবুর চিঠিতে দেওয়া বর্ণনা অনুযায়ী সবার পরিচয় মোটামুটি পাওয়া হয়ে গেছে নিহারের। পরিমলের পাশে ডক্টর স্যান্যালকে দেখে নিহার জিজ্ঞেস করলো, আপনি কতক্ষণ ডক্টর স্যান্যাল? পরিচয় ছাড়াই এভাবে এক গোয়েন্দার মুখ থেকে এরম প্রশ্নে রীতিমতো অপ্রস্তুতে পড়ে গেলেন ডক্টর স্যান্যাল। এই যে কাল রাত থেকে, কাল রাত্রে এসে গল্পে মেতে গেছিলাম। বঙ্কিমটা খুব রগুড়ে মানুষ ছিল, গল্প পেলে সব ভুলে যেত। উঠতে গিয়ে রাত প্রায় 10টা বেজে যায়। বঙ্কিমও বলল থেকে যেতে, ওই গেস্ট হাউসটায় ছিলাম। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে বলে একটা ঢোক গিললেন ডক্টর স্যান্যাল। এরপর সময় নষ্ট না করে নিহার বঙ্কিমবাবুর কাছ থেকে পাওয়া চিঠিটা পরিমলকে দেখিয়ে সতর্ক করে দিল, আমি এখানে ঠিক ততটুকুই করব যেটুকু বঙ্কিমবাবু চেয়েছিলেন, আর সেক্ষেত্রে আমার পথে কেউ বাধা হলে আমাকে আইন প্রয়োগ করতে হবে। তাই কথা না বাড়িয়ে আমার কাজে সাহায্য করুন। বাধ্য হয়ে পরিমলবাবু নিহারকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার সিঁড়ির পথে পা বাড়ালেন। দোতলায় ওঠার আগে নিহার অতি দ্রুত কিছু জিনিস খেয়াল করে নিল। বাড়ির প্রতিটা অংশ, আনাজ কানাজ, দরজা জানলা আভিজাত্য ও জমিদারির আবেগে ভেজা। সে কাল গেছে, তবু বঙ্কিমবাবু সেসব স্মৃতি অতি যত্নে টিকিয়ে রেখেছেন। সদর দরজা ঢোকার আগেই বারান্দার ডান হাতে একটি মাঝারি মাপের একতলা ঘর, নিশ্চয়ই চাকর হরির বিশ্রামাগার। ঘরের দরজা সামনে থেকে ভেজানো। সদর দরজায় ঢুকেই বাঁ হাতে একটি বেশ বড় দরজাওয়ালা কক্ষ, তবে তালা বন্ধ। এইটি বঙ্কিমবাবুর সংগ্রহশালা, তাতে সন্দেহ নেই। আরও প্রায় 6-7টি ঘর, সব তালা বন্ধ। সেসব ঘরে যাওয়া আসা নেই। ওই ঘরগুলির সামনে বারান্দাটার কোথাও কোথাও সামান্য ঝুল, আর চটা ছাড়া মেঝেই ধুলোর পাতলা আস্তরণ। মানে প্রয়োজন নেই, তবু সামনেটা একটু পরিপাটি করে রাখা, এই আর কি। দোতলায় উঠতেই পরিমলবাবুর স্ত্রী মালিনী দেবী অদূরেই দাঁড়িয়েছিলেন। নিহারকে ডেকে অনেকটা বিরক্ত হয়ে পরিমলকে বললেন, এসব কি আর না করলেই নয়? সবাই যখন বলছে এসব ভুতুরে ব্যাপার, বাড়াবাড়ি করার কোনো দরকার ছিল কি? যেন পরোক্ষভাবে নিহারকেই শোনাতে চাইলেন। সে কথাগুলো বলেই সেখান থেকে নিচে চলে গেলেন। নিহার সতর্কিত হয়ে সামান্য মৃদু হেসে আর চোখে পরিমলবাবু স্ত্রীর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে শুধু চলুন বলে বঙ্কিমবাবুর শোয়ার ঘরে নিয়ে যেতে ইশারা করল। বঙ্কিমবাবুর ঘরে ঢুকেই নিহার যা দেখল তা অনেকটা এরকম। ঘরের ঠিক মাঝখানটায় প্রায় 100 বছরের পুরনো পালঙ্ক, তার উপর সাদা বিছানা। বিছানায় পড়ে রয়েছে বছর 70-এর সুন্দর পরিপাটি করে ধুতি পাঞ্জাবি পরা একটি নিথর দেহ। নাড়ি টিপে না দেখলে বোঝার কোনো উপায় নেই মৃত না জীবিত, ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন।
মাথাটা না তো একটু বাঁ দিকে না তো একটুও ডান দিকে ঝুঁকেছে, নরম বালিশের মাঝখানটায় অতি পরম শান্তিতে রাখা। ডান হাতটা ডান কানের কাছেই বালিশের উপর, আর বাঁ হাতটা বুকের উপর রাখা আছে, কিন্তু হাতের বুড়ো আঙুলটা হাতের তালুর দিকে গোটানো। পা দুটো স্বাভাবিকভাবেই রাখা। বাড়ির উত্তর, পূর্ব ও দক্ষিণ 3 দিকে দেরাজ দেওয়া বড় খোলা জানালা, অনেকটা কেসমেন্টের মতো। পালঙ্কের মাথার কাছে একটি পুরনো দিনের নকশা করা কাঠের টেবল। চোখের আন্দাজে মাপ প্রায় 6 ফুট বাই 4 ফুট তো হবেই। সেখানে রাখা একটা কেরোসিনের ল্যাম্প, একটা দম দেওয়া অ্যালার্ম ঘড়ি, সামনে আধ খোলা জলের গ্লাস, পাশেই দুধের ফাঁকা গ্লাস, আর ঠিক তার পাশেই বঙ্কিমবাবুর ডাক্তারি স্টেথো আর স্ফিগমোম্যানোমিটার। আর এ সবের উপস্থিতিকে নিষ্প্রভ করে দিয়ে টেবিলে জল করে উঠল সমস্ত রহস্যের জাল বোনা সেই মিশরীয় মমির হাতের টুকরো রাখা প্রাচীন মিশরীয় ভৌতিক কফিন। হঠাৎ চোখে পড়লে যে কোনো দৃঢ় স্নায়ুর ব্যক্তিরও শ্বাস রুদ্ধ করে দিতে পারে এমনই তার প্রাচীনত্ব ও নকশা। কফিন বাক্সে সারা গায়ে হিরোগ্লিপস ভাষায় নানা সতর্কতাবাণী। যে কোনো সাধারণ মানুষও বিস্ময়ে পাগল হয়ে যাবে এমন তার রূপ। আর কোনো অ্যান্টিকোয়ারিয়ান হলে নিজের প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যাবে এটি পাওয়ার জন্য। এটার জন্য বঙ্কিমবাবুর পাকলামি নেহাতি মন্দ নয় তা মনে মনে ভাবল নিহার। কফিনের ভারী ঢাকনাটি হাট করে খোলা, কিন্তু ভিতরে সেই হাতের টুকরোটি উধাও। রহস্যের জট খোলার এটা একটা সূত্র তো বটেই। কফিন বাক্সে তালা দেওয়ার কোনো ব্যবস্থা চোখে পড়ল না। বাক্সের ঘোর কাটিয়ে নিহার আবার ফিরে এলো বঙ্কিমবাবুর কাছে, আর মনে মনে তার শখের তারিফ না করে পারল না সে। হাতের মিনি টর্চটি জেলে বঙ্কিমবাবুর চোখ, নাক, কান সবই পরীক্ষা হলো। তারপর বঙ্কিমবাবুর গলা পরীক্ষা করতেই চমকে উঠল নিহার। পরিমলবাবুর কথা ঠিক, এটা খুন, স্বাভাবিক মৃত্যু নয়। গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে তাকে। আর অদ্ভুতভাবেই সে কাজ করা হয়েছে একটি মাত্র হাত প্রয়োগ করে। গলায় কালছিটের দাগ এখনো স্পষ্ট। তাহলে সত্যি মমির অভিশাপে মৃত্যু হলো বঙ্কিমবাবুর। হাতে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দাগটা খুব ভালো করে আর একবার পরীক্ষা করতেই বিশেষ কিছু চোখে না পড়লেও একটা বিশেষ গন্ধের উপস্থিতি পেল নিহার। তাহলে পর্যবেক্ষণ শেষ করে নিহার জানালো, পরিমল বাবু, লোকাল থানায় ফোন করুন, বডিটা পোস্টমর্টমে পাঠাতে হবে। সময় নষ্ট করবেন না। আর আপনার বাড়ির নিচে অপেক্ষমান লোকদের জানান আজ কোনো সৎকার নয়, কাল। পরিমলবাবু যেন অনেকটা মুষড়ে পড়লেন, কিন্তু গোয়েন্দা নিহার সেনগুপ্তর চাপে শেষমেশ বাধ্য হয়েই থানায় ফোন করলেন। থানা থেকে ভ্যান এসে যখন বডি নিয়ে গেল তখন সন্ধ্যা 6টার ঘন্টা পড়ল বঙ্কিমবাবুর দেওয়াল ঘড়িটায়। কাল আসবে রিপোর্ট। যদিও রিপোর্টের কোনো প্রয়োজন ছিল না নিহারের, যা বোঝার সব বোঝা হয়ে গেছে, তবু সব কাজ আইনি পথেই হোক। ডক্টর স্যান্যালকে অনুমতি না নিয়ে সেখান থেকে যেতে নিষেধ করল নিহার। সামনাসামনি সব কাজ সেরে বঙ্কিমবাবুর ঘরের সামনে বারান্দায় রাখা ইজি চেয়ারটায় বসল নিহার। কিছুক্ষণ চোখ বন্ধ করে পুরো পরিস্থিতিটা একবার মিলিয়ে নিচ্ছিল সে। এ বাড়ির কেউই যেন চায় না বঙ্কিমবাবুর কেসটায় পুলিশ বা গোয়েন্দা নাক গলাক। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা। কিন্তু কেন? উত্তর একটাই, এটা খুন। আর খুন কোনো ভৌতিক হাত নয়, সেটা করেছে কোনো মনুষ্য হাতই, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। ভৌতিক হাতকে সামনে রাখলে খুব সহজেই ওই দুর্লভ জিনিসটি হাতানো যাবে। মানুষ খুব ভীরু প্রজাতির একটি জীব। নিজের প্রাপ্য বুঝে না পেলে সরকার নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আবার সেই মানুষই ধর্মীয় বা ভৌতিক কারণে 5 পা এগোতেও ভয় পায়। এই দ্বিতীয় প্রকারের মানুষগুলিকে অন্য কিছু চতুর মানুষ ধর্ম বা ভূত প্রেতের ভয় দেখিয়ে নিজেদের প্রতিপত্তি সহজেই বাড়িয়ে নেয়। পরের দিন তখন সকাল 8টা। বঙ্কিমবাবুর মৃতদেহ ঘরে ফিরল।
গতকালকের সেই জনাষ্টেক লোককে অনেক কষ্টে রাজি করিয়ে আবার ডেকে এনেছেন পরিমলবাবু। সঙ্গে মোটা টাকাও ঘোষণা করেছেন সৎকারের জন্য। কেউই মমি আতঙ্কে এ পথ মারাতে চায় না। এখন সকাল সকাল সব কাজ মিটে গেলেই ভালো। পরিমলবাবু জানিয়েছেন দুটি কারণে তিনি কাউকে জানাতে চাননি এ খবর। প্রথমত, এটি একটি অস্বাভাবিক মৃত্যু, আর দ্বিতীয়ত ওই মমিটি বেআইনিভাবে এ ঘরে আনা হয়েছিল, তাই পুলিশি কারবার তিনি এড়িয়ে চলতে চান। তাই যা গেছে যাক, এখন সব ভালোই ভালোই মিটে গেলেই হয়। বঙ্কিমবাবুর অন্ত্যেষ্টিক্রিয়ায় সুকৌশলে প্রায় সকলকেই পায়ে হেঁটে আধ ঘন্টা দূরত্বের শ্মশানে পাঠিয়ে দিল নিহার। ঘরে রইল শুধু হরিকাকা। সে রান্নার কাজে ব্যস্ত, আর সেই সুযোগে চলল তার গোপন অভিযান। বঙ্কিমবাবুর মহল, তাঁর সংগ্রহশালা, গেস্ট হাউস, জলসাবাড়ি, ভৃত্য হরির কক্ষ, আরও নানা জায়গায়। কাল থেকে আজ সকাল পর্যন্ত বেশ কিছু তথ্য এক সুতোয় গেঁথে ফেলেছে নিহার। কিন্তু আজ এমন এক বিশেষ ঘটনা চোখে পড়ল যে সব রহস্যের যোগসূত্র স্থাপন করল নিমেষে। এত বড় ঘটনার এত সহজেই কিনারা হবে নিহার ভাবতেই পারেনি। সেসব সেরে দ্রুত পায়ে একবার লোকাল থানা থেকে চটজলদি ফিরে এলো সে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পরিমলবাবু ফেরা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিকেল 4টে নাগাদ পরিমলবাবু ফিরতেই তাকে নিহার জানালো, আজ রাত 8টায় আমি ফিরে যাব, ট্যাক্সি বলা আছে। ঠোঁটের কোণে একটা ছোট হাসির রেখা দেখা দিল পরিমলবাবুর। অনেকটা তাচ্ছিল্য করেই বলল, ভয় পেয়ে গেলেন তো? আমি প্রথমেই না করেছিলাম। গোয়েন্দা নিহার এতটাও ভীতু মানুষ নয় পরিমলবাবু। রহস্যের কিনারা হয়ে গেছে। আপনারা সকলে সন্ধ্যায় 6টা নাগাদ মহলের বৈঠকখানায় উপস্থিত থাকবেন। সম্মতিসূচক ঘাড় নেড়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন পরিমলবাবু। নিহার ভিতরে গেল। সন্ধে 6টার কিছু আগেই নিজের অ্যাটাচি গুছিয়ে বৈঠকখানার একদম সামনে নরম চামড়ায় মোড়া অটোম্যানটায় বসে অপেক্ষা করছিল নিহার। পলমলের প্যাকেট থেকে আর একটা সিগারেট ধরাচ্ছিল। ঠিক তখনই ঘরে একে একে প্রবেশ করলো সবাই। পরিমল, তার সাথে ছেলে কোলে নিয়ে তার স্ত্রী, ডক্টর স্যান্যাল, হরিকাকা। নিহার কিছুক্ষণ চুপ রইল। সবার মুখের দিকে একবার দ্রুত দৃষ্টি নিক্ষেপ করল সে। সবার মুখেই একটা থমথমে ভাব। প্রত্যেকেই একে অপরের দিকে চাওয়াচুয়ি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই লোকাল থানার দারোগা বটব্যালবাবু সঙ্গে 2 হাবিলদারকে নিয়ে উপস্থিত হলেন। বাড়িতে পুলিশ দেখে উৎকণ্ঠিত হয়ে পরিমলবাবু কিছু জিজ্ঞাসা করার আগেই নিহার জানালো, আমি আসতে বলেছি ওনাদের। আসুন দারোগাবাবু, আসলে খুনের আসামিকে তো আর বেশিক্ষণ খোলা হাওয়ায় রাখা যায় না। আপনারা চাইলে বুঝতে পারেন। আই হ্যাভ কোয়াইট আ লং এক্সপ্লানেশন। কিছুটা ব্যস্ত, কিছুটা আতঙ্কিত হয়ে পরিমলবাবু বললেন, কি 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 বলতে চাইছেন আপনি? আমাদের মধ্যেই কেউ? বলতে গিয়েই গলার স্বর চেপে এলো পরিমলবাবুর। নিহার তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়ান পরিমলবাবু, এতটাও ব্যস্ত হবেন না। আর খুনি বিশ্বাসঘাতক এখানেই রয়েছে, আমাদের মাঝেই রয়েছে। শুধু আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। পরিমলবাবু নিজের পায়ের কাছে রাখা চেয়ারের হাতল ধরে প্রায় সশব্দে বসে পড়লেন। অনেকটা আতঙ্কিত তিনি। নিহার বলল, আমি একটা সুযোগ দিতে চাই। যিনি অপরাধী তিনি স্বীকার করুন। কিন্তু কেউই যেন কিছুই বুঝতে পারছে না। সবাই সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে থাকলো। দারোগা বটব্যালবাবু একটু রসিয়ে বলে উঠলেন, কেস তো পুরো জমে ক্ষীর, আমার তো আর তর্স হয়েছে না স্যার। বলে সামনে রাখা একটা ইজি চেয়ারে বসে পড়লেন। হাতে রুলটা রাখলেন কোলে। তারপর নিহার স্বমহিমায় সিগারেটে একটা লম্বা টান দিয়ে সেটা চায়ের টেবিলের উপর রাখা অ্যাস্ট্রেটায় রেখে শেষ আগুনটুকু নিভিয়ে দিয়ে শুরু করলো। এখন যে পরিস্থিতি আমার সামনে দাঁড়িয়ে তা হলো অনেকটা এরকম। ময়না তদন্তে জানিয়েছে শ্বাসরুদ্ধ করেই মৃত্যু, মানে সেখানে নতুন কোনো সূত্র নেই। বঙ্কিমবাবুর 35 লক্ষ টাকা মূল্যের মমির হাত অভিশপ্ত, আর সেই অভিশপ্ত হাত এখন উধাও। এই অ্যান্টিক জিনিসটা চুরি যদি হয়ে থাকে
তবে বঙ্কিমবাবুকে খুন কেন? বঙ্কিমবাবুর এই সাম্রাজ্যের একমাত্র মালিকানায় এখন পরিমলবাবু আপনি, তাই তো? কিন্তু তার অবর্তমানে এই বিশাল সাম্রাজ্যের মালিক তো আপনিই হতেন, তাহলে খুন করবেন কেন? তবে ওই মমি গিরে ইদানিং বঙ্কিমবাবুর সাথে আপনার মতের অমিল ছিল, তাই আপনি সন্দেহের তালিকায় থাকাটা অবাস্তব নয়। মালিনী দেবী, আপনাকেও ওই একই কারণে সন্দেহের তালিকায় রাখা যায়, কারণ স্বামীর কাজে স্ত্রী সাহায্য করবেন, তাতে সন্দেহের কিছু নেই। ডক্টর সান্যাল, আপনি সেই কলঙ্কিত রাত্রে এই বাড়িতে থেকে গেলেন। ভৃত্য হরি যখন নিচে, তখন অন্ধকারে গেস্ট হাউস থেকে চুপি সারে দোতলায় এসে অতি সন্তর্পণে এই কাজ সেরে ফেলতে আপনার কোনো অসুবিধাই হবে না। আর তারপর সেই মমির হাত নিয়ে শুরু হবে আপনার গবেষণা, কি বলেন? আর মারোয়ারি দ্বারকা প্রসাদ বিন্দাল, কোনো ভাড়াটে খুনি দিয়ে কাজ সেরে মমি হাতিয়ে নিয়েছেন, সেটা হওয়ায় অস্বাভাবিক কি? কারণ ঠিক সেদিনই সন্ধ্যায় বঙ্কিমবাবুকে একরকম হুমকি দিয়েই বেরিয়ে যান তিনি। তপেন মাস্টার, তার ব্যাপারটা খুব একটা আমল না দিলেও চলবে। আর সব শেষে ভৃত্য হরি, বহুদিনের বিশ্বস্ত চাকর হলে যে মালিককে খুন করবে না, তার কোনো স্পষ্ট বক্তব্য ইতিহাস বহন করে কি? কিন্তু বঙ্কিমবাবুকে খুন করে মমির হাত গোপন করাটা তার মতো লোকের পক্ষে খুব একটা সহজ কাজও নয়, আবার তার লাভই বা কি? তাই তো হরিকাকা? এবার আসি আসল কথায়। গতকাল আমি বঙ্কিমবাবুর নিথর দেহটি খুব কাছ থেকে পর্যবেক্ষণের সময় এক বিশেষ গন্ধ পাই, আর তা ছিল কেরোসিন তেলের গন্ধ। টেবিলে নজরে এলো কেরোসিনের ল্যাম্প। মফস্বলে প্রায় লোডশেডিং হওয়াটা অবাস্তব কিছু নয়, আর এই অঞ্চলেও লোডশেডিং যে ভালোই হয় সেটা আমি খোঁজ নিয়ে দেখেছি। আর বঙ্কিমবাবু অন্ধকারে ঘুমাতেন না, ল্যাম্পের মৃদু আলো তাকে কিছুটা হলেও স্বস্তি দিত। আর তার মানে হলো এই যে ল্যাম্প জ্বলতো প্রায় প্রত্যেকটা রাত্রে। এদিকে ল্যাম্পের কেরোসিনের চেম্বারও প্রায় কানায় কানায় পূর্ণ, মানে সেই রাতেই ল্যাম্পে কেরোসিন ভরা হয়েছিল। আর হিসেব মতো সেই ল্যাম্পে কেরোসিন তেল ভরার দায়িত্ব থাকার কথা আমাদের সবার প্রিয় হরিকাকার উপর। আর ঠিক সে কারণেই আজ সকালে হরিকাকার ঘরে গেলাম বিষয়টা একটু পরিষ্কার করতে। হরিকাকা তখন রান্নার কাজে ব্যস্ত। ঘরে ঢুকেই দেখলাম কুলুঙ্গিতে রাখা আধখালি কেরোসিনের জার। এক আধটা জিনিস সরাতেই তক্তপোষের নিচে থেকে বেরিয়ে এলো একটি ব্যাটারি চালিত টেপ রেকর্ডার, আর তার ভিতর প্রায় ভাঙা চোরা হলদে হয়ে আসা একটি ক্যাসেট। টেপ রেকর্ডারের ভলিউম কমিয়ে প্লে বাটন টিপতেই সেখান থেকে বেজে উঠল প্রাচীন মিশরীয় মায়াবী সুর। ঘর থেকে দ্রুত বেরিয়ে আসতেই চোখে পড়ল দরজার ঠিক কোণেই অনেকটা প্রায় আড়াল করে রাখা একটি কোদাল, যেটাই তখনও বাগানের কাঁচা মাটি আধ শুকনো অবস্থায় লেগে রয়েছে। হঠাৎ মনে পড়ে গেল গতকাল যখন এ বাড়ির সামনের বাগানে পা রেখেছিলাম, লক্ষ্য করেছিলাম বাগানে 2-3টি ফুলের গাছ আধ মৃত হয়ে রয়েছে। সেখানে ছুটে গিয়ে ফুল গাছের গোড়ার আলগা মাটি একটু নাড়াচাড়া করতেই বেরিয়ে এলো বহু মূল্য সেই মমির হাত। নিহার যখন বলে চলেছে, হরি রাগে উত্তেজনায় সাপের মতো ফুঁসতে থাকলো। নিহার বলে চলল, কাল থেকে এসে আমি আরো একটা বিষয় খেয়াল করেছি। যতবার হরিকাকা আমাদের চা জল খাবার দিয়েছেন, শুধুমাত্র ডান হাতটাই ব্যবহার করেছেন। আর তার কারণটাও আমি আজ সকালে আপনার ছেলের কাছ থেকে জেনেছি পরিমলবাবু। খোকা তার মায়ের কাছে গল্প শুনেছে,
আজ থেকে বেশ কিছু বছর আগে এক ঝড়জলের সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন আমাদের হরিকাকা। রাগে বঙ্কিমবাবু হাতের ওয়াকিং স্টিক দিয়ে সজোরে আঘাত করেন হরিকাকার বাম হাতে, আর তখন থেকে এই হাতটি প্রায় অচল হয়ে যায়। আর সেই রাগ মনে মনে পুষে রেখে শুধু সময়ের অপেক্ষা করতে থাকেন হরিকাকা। এই মুহূর্তে মমির হাতটি ঘরে আসতেই যেন প্রতিশোধ নেওয়ার রাস্তা পেয়ে গেলেন তিনি। কি হরিকাকা, ঠিক বলছি তো? নিহার থামল না। আর প্রতিশোধের পাশাপাশি কিছু বাড়তি উপার্জন হলেই বা মন্দ কোথায়? তাই এই বহুমূল্য মমির হাতকেই পাখির চোখ করলেন হরিকাকা। আর তাই এই মমির হাতকে অভিশপ্ত এবং পুরো মহলকে মায়াপুরী বানানোর এই সহজ খেলা শুরু করলেন তিনি। আর আপনাদের জানিয়ে রাখি, তুতান খামেনের মমি খোঁড়ার পর কার্নাভন সাহেবের মৃত্যু কোনো মমির অভিশাপে নয়, বরং 3200 বছরের পুরনো অন্ধকার পিরামিডের গহ্বরে লুকিয়ে থাকা বিষাক্ত এক কীটের কামড়ে হয়। কিন্তু ওই মানুষের দুর্বল মনকে মৃত্যু ভয় এমন ভাবে জড়িয়ে ধরে যে খুব সহজেই মৃত্যু তাকে গ্রাস করতে পারে। ঠিক এই সংকটেরই বলি বঙ্কিমবাবু। ভূত প্রেত বিশ্বাস করতেন না, তবু শেষ পর্যন্ত স্নায়ু শক্ত রাখতে পারলেন না। যদি পারতেন তাহলে হয়তো আবছা আলোতেও দেখতে পেতেন কোনো মমির অভিশাপ না, তার বাড়ি অভিশপ্ত তারই বিশ্বস্ত আপনজনের কারণে। একটু থেমে নিহার, বাকিটা আমরা তোমার মুখ থেকেই শুনতে চাই। বলবে হরিকাকা? সবার স্তম্ভিত চোখ তখন ওই 55 বছর বয়সী গুবেচারা চাকর হরির ওপর। প্রথমে হিংস্র হয়ে উঠে গর্জে উঠল হরি। আমি নির্দোষ, নির্দোষ আমি। কিছু প্রায় সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়ল সে। ঝরঝর করে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, ক্ষমা করুন আমাকে, ক্ষমা করুন বাবু। আমি আমি আজীবন শুধুই সবার সেবা করে এসেছি, কারোর কোনো ক্ষতি আমি চাইনি। অথচ অথচ সামান্য এক ভুলের জন্য আমাকে পঙ্গু করে দিলে। সেদিনই শপথ নিলাম প্রতিশোধ নেব। বহু বছর পর আমি সুযোগ পেলাম, আর তার সাথে ওই দ্বারকা মারোয়ারি আমাকে বলেছিল ওই মমির হাতটা দিতে পারলে মোটা টাকা বকশিস দেবে। আর ওই গানের মেশিনও তার কাছ থেকেই আমি পেয়েছিলাম। আর তাই তুমি খুন করলে? তোমার এতদিনের শুভাকাঙ্ক্ষীকে তুমি খুন করলে? সাব্বাস! উনি ভুল করেছিলেন সেটা ঠিক, তাই বলে প্রতিশোধে মৃত্যুদণ্ড? দারোগা বাবু, লোক পাঠান। বাগানে যে ফুল গাছগুলি প্রায় মৃত অবস্থায় আজ দেখতে পাবেন, দেখুন ওগুলির নিচেই কাপড়ে মোড়া মমির হাতটি এখনো সযত্নে রাখা আছে। নিয়ে আসার ব্যবস্থা করুন। আর এই গোবেচারা বেশি ক্রিমিনালটাকে নিয়ে যান। বঙ্কিমবাবুর শোয়ার ঘরে তার ব্যক্তিগত এক ডায়েরিতে মারোয়ারি বিন্দালজির আমি একটা ঠিকানা পেয়েছি। বটবল বাবু, এটা রাখুন। এ যাত্রায় উনিও যে রক্ষা পেলেন না। নিহার উঠে পড়ল, পরিমল বাবুকে সহাস্যে বলল, উঠি তাহলে। 8:15, ট্যাক্সি এসে গেছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেআইনিভাবে কেনা মমির হাতটি সরকারি সম্পত্তি, তাই ওটা যাতে মিউজিয়ামে পাঠানো যায় তার ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি আপত্তি জানাবেন না। নমস্কার। ট্যাক্সিতে অ্যাটাচিটা রেখে আর একটা পলমলে আগুন দিল নিহার। আরও একটা রহস্য উন্মোচনের তৃপ্তিতে লম্বা টান দিল তাতে। বসুবাটি গ্রামের প্রাচীন জমিদার বাড়ির সিন্ধু ফটকটা আরও একবার গভীর দৃষ্টিতে দেখল সে। আর তারপর কালো হলুদ ট্যাক্সিতে রওনা দিল কলকাতার পথে।
আপনারা শুনছিলেন এল অডিও প্রেজেন্স ডার্ক নাইট সিরিজের স্বরচিত একটি নিবেদন অভিশপ্ত মমির হাত। গল্পে নিহার, বঙ্কিম বাণুজ্যে, পরিমল বাণুজ্যে, হরিকাকা, বিনয়, ডক্টর প্রকাশ স্যান্যাল, দারোগা প্রসাদ বিন্দাল, তপেন মাস্টার ও দারোগা পটবেলের চরিত্রে আমি মৃণাল, মালিনী দেবীর চরিত্রে শ্রাবণী, পরিমলের ছেলের চরিত্রে আদিত্রী। গল্প পাঠে আমি মৃণাল, গল্পের সূত্রধার মৃণাল, শ্রাবণী ও আদিত্রী, স্পেশাল অ্যাসিস্ট্যান্টসে শ্রাবণী, ইন্সপিরেশনে আদিত্রী, স্পেশাল ইফেক্টসে ইউটিউব মিউজিক লাইব্রেরি ও আরও অন্যান্য কিছু চ্যানেল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এল অডিও।